আর ওয়াকআপ নিয়ে আমি আর বলবো না, নতুন করে আমাকে বারবার ডোন্ট ইনসিস্ট মি। ওয়াকআপ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, বাংলায় আমি আছি, মনে রাখবেন। আমি হিন্দুর প্রপার্টিতেও নয়, মুসলিম প্রপার্টিতেও নয়, শিখ প্রপার্টিতেও নয়, খ্রিস্টান প্রপার্টিতেও নয়। আমি কখনো কারোর জমি অধিকার করি না। আর কোর্টে অলরেডি স্টে আছে, এটা সাব জুডিস কেস, আপনারা জানেন। আমরাও কোর্টে পার্টি হয়েছি। এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না, গুলোগুলি করবেন না। যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয়, অধিকার রক্ষা করার গ্যারেন্টি আমাদের, এটা মাথায় রাখবেন। এনআরসি করে কেড়ে নেওয়া হচ্ছিল না, এনপিআর করে কেড়ে নেওয়া হচ্ছিল না, তো আমরা তো রাস্তায় নেমেছিলাম, আন্দোলন করেছিলাম। আপনাদের জন্য ডিসিশনটা আমায় নিতে দিন, আন্দোলনটা আমায় নিতে দিন। আর আপনারা সব সম্প্রদায় একসাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে বলছেন এই সব কথা? আগে বললে হতো না? আগে এই সব কথা বললে তো দাঙ্গাটাই হতো না, যেটা হয়েছে ওই জেলাতে। হতো, দাঙ্গা হতো যদি এইসব কথা আগে বলতেন, যে এখানে এইসব ক্ষোভ বিক্ষোভ দেখাবেন না, এখানে আমি আছি, যদি দরকার হয় দিল্লিতে চলে যান। এইসব কথা যদি আগে বলতেন তাহলে কি হতো যেটা হয়েছে ওখানে, দাঙ্গা? পারেন বটে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। সুতিতে আজকে একটা প্রোগ্রাম করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেখানে এইসব কথা বলেছেন। দর্শক কি বলবেন? যখন বেকায়দায় পড়ে যান তখন ঠিক সাইড কেটে চলে যাওয়ার চেষ্টা করেন, তাই না? যে ঘটনা ওখানে ঘটেছে সেটা নিয়ে তো একটা রিপোর্ট গেছে কেন্দ্রে, রাজ্যপাল দিয়েছেন, এবং সেখানে 356 প্রয়োজনে লাগু করা যেতে পারে বলে উল্লেখ করেছেন বলে জানতে পেরেছি। যদিও ওই রিপোর্টের ভিত্তিতে এখনই 356 হবে না, তবে একটা কথা দর্শক আমি সেদিনই বলেছিলাম যে এখনই 356 হয়তো হবে না ওই রিপোর্টের ভিত্তিতে, কিন্তু এটা একটা অস্ত্র হয়ে রইল। যদি এর পরে এই ধরনের কোনো ঘটনা ঘটে তখন কিন্তু এটা রেফারেন্স হিসেবে কাজে লাগবে, এবং তখন 356 লাগু করার ক্ষেত্রে একটা জায়গা তৈরি হবে। উনিও কি তাহলে সেটাই বুঝতে পেরেছেন নাকি দর্শক? সেই জন্যই এখন সাবধান করছেন, এখন সাবধান করছেন যে যদি এরপর একটা ঘটনা ঘটে যায়, যদি 356 ফের সুপারিশ করা হয় তাহলে তো হয়ে যেতে পারে। আর ভোটের আগে যদি 356 হয়ে যায় তাহলে তো মুশকিল, কেল্লাফতে। কেল্লাফতে যেভাবে ভোটটা করাতে আমরা চাই সেটা পারবো না। সুতরাং এবার সাবধান করি। আর তাছাড়া এই দাঙ্গা নিয়ে অবশ্যই মুখ পুড়েছে, এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। যে জেলাতে উনি গেছেন, মুর্শিদাবাদ, এই জেলার নাম এবং মালদা জেলা গোটা দেশের মানুষ জেনে গেছেন। পশ্চিমবঙ্গে কটা জেলা আছে হয়তো অন্য রাজ্যের মানুষ বলতে পারবেন না, কিন্তু পশ্চিমবঙ্গে মালদা এবং মুর্শিদাবাদ বলে দুটো জেলা রয়েছে, এটা দেশের মানুষ এক চান্সে বলে দিচ্ছেন। এবং এটাও দেখছেন যারা এই দুটি জেলা থেকে পরিযায়ী শ্রমিক হিসেবে দেশের অন্যত্র কাজ করছেন, এবং যদি তারা মুসলিম হয়ে থাকেন, মানে বাঙালি মুসলিম, তারা শিকার হয়ে যাচ্ছেন। কেন হচ্ছেন? কারণ খুব খারাপ হয়ে গেছে বিষয়টা। এই দুটো জেলার ইমেজ এতটাই খারাপ হয়ে গেছে দেশ জুড়ে যে ওই এলাকায় বাড়ি বললে এবং বাঙালি মুসলিম বললেই আক্রমণ। কারণ একটা ধারণা তৈরি হয়ে গেছে যে ওই দুটি জেলার মুসলিমরা দাঙ্গাবাজ। ফলে দেখছেন তো অনেক সব রাজ্যে ঘটনা ঘটে যাচ্ছে, পরিযায়ী শ্রমিক হিসেবে যারা সেখানে কাজ করছেন, কেউ ফেরি করছেন, কেউ অন্য কাজ করছেন, শিকার হয়ে যাচ্ছেন। তো মুখ পুড়েছে, যে ঘটনা ঘটেছে মুখ পুড়েছে। তো এখন কি সেই মুখটাকে একটু ঝামা ঘষা, মানে একটু ঘষে টসে কি একটু পরিষ্কার করার চেষ্টা করছেন? আমি সব থেকে বড় শত্রু হয়ে যাব যদি এখানে এইসব করেন। তো আগে আপনার মনে ছিল না যে এই ঘটনা কি ঘটতে পারে?
এই ঘটনা কি ঘটতে পারে, কত বাড়তে পারে, এর আগেও তো হয়েছে। তো তো আপনার মনে ছিল না? এখন বেসামাল হয়ে গেছে বিষয়টা, অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং স্বজন হারা হয়েছেন, এবং যারা স্বজন হারা হয়েছেন তারা এখন মানে আসছেন না। তো উনি তো চেয়েছিলেন যে আজকে উনার সভাতে তাদেরকেও আনতে, এনে অন্যদিকে ঘোরাতে। এখন তারা তো আসছেন না। তারাও তো এবার বুঝে গেছেন যে মুখ্যমন্ত্রী এখন ওই মলম লাগানোর জন্য এসছেন, আদতে কিছুই হবে না, আর আমাদের যা ক্ষতি হওয়ার তো হয়ে গেছে। ফলে এখন তারা পাত্তাও দিচ্ছেন না। ওখানে যারা অন্য ধর্মের মানুষ আছেন, সংখ্যাগুরু সম্প্রদায়ের, তারা তো এখন মুখ্যমন্ত্রীকে পাত্তা দিচ্ছেন না। এইরকম সভা কত কি সব মানে বলা হয়েছিল, এই করে দেবো সেই করে দেবো অফার, তারপরেও কিন্তু আসেননি। তারপরেও কিন্তু ওইসব ক্ষতিগ্রস্তরা আসেননি। তো যখন দেখছেন তো মানে বেহাল দশা, সরে যাচ্ছেন সংখ্যাগুরু সম্প্রদায়ের লোকেরা। সংখ্যালঘু ভোটটা হয়তো আমার একতরফা আসে, কিন্তু ওখান থেকে তো ভোটটা দরকার। তো তো যখন ওরা আসছেন না, পাত্তা দিচ্ছেন না, দেশের কাছে ইমেজ নষ্ট হয়েছে, 356 একটা কাঁটা আবার ঝুলে গেল। সেই জন্য কি এখন একটু ইমেজ ইমেজ এবং সেই সঙ্গে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করছেন, আর যাতে এই ধরনের ঘটনা না ঘটে। আপনি না চাইলে এই ঘটনা ঘটতো? আপনি বা আপনার সরকার না চাইলে এই দাঙ্গাটা হতো কি? এর উত্তর তো আপনাকে দিতে হবে। কারণ আপনার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী কলকাতায় যেদিন এই একই বিষয়ে ওই ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছিলেন লোকজনদেরকে, মানে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এনে, আপনার দপ্তর থেকেই তো নাকি ফোন গেছিল সিদ্দিকুল্লাহ চৌধুরীর কাছে, এবং সেখানে খুব নাকি সন্তোষ প্রকাশ করা হয়েছিল, খুব ভালো প্রোগ্রাম হয়েছে, খুব ভালো প্রোগ্রাম হয়েছে। ফোন যায়নি আপনার দপ্তর থেকে? আপনার দপ্তর থেকে ফোন যায়নি আপনি খুশি বলে? সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলেছিলেন আজকে শোনাই আপনাকে, আপনি জানি না শুনবেন কিনা, কিন্তু রাজ্যের মানুষ যারা আছেন তারা শুনুন যে আজকে মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলছেন। আর যেই দিন এই একই ইস্যুতে কলকাতায় সব রাস্তাঘাট সব বন্ধ করে দিয়ে ক্ষোভ বিক্ষোভ দেখানোর ব্যবস্থা করেছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, সেই দিন সিদ্দিকুল্লাহ চৌধুরী সবার সামনে ওপেনলি কি বলেছিলেন মুখ্যমন্ত্রীর সম্পর্কে, দর্শক শুনুন তো একবার। আজকে বলছেন এখানে কেন, দিল্লি চলে যান। আপনি তো নিজেই এখানে প্রোগ্রাম কর্মসূচি পালন করার জন্য উৎসাহ দিয়েছেন, মনে নেই? আজকে ন্যাকামি করছেন। দর্শক শুনুন তো সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলেছিলেন। মুখ্যমন্ত্রী অফিস থেকে ফোন এসেছিল এক্ষুনি, এসব সমাবেশ থেকে তিনিও সন্তুষ্ট। মুখ্যমন্ত্রীর বক্তব্য বিধানসভায় আপনার মুখে তথা প্রস্তাব এনেছি, আমার রাজ্যে ওয়াকাফ আইন আমি বলবৎ হতে দেব না। কলকাতাকে যদি বলতাম জ্যাম করব, তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম। সেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। বলে করব, বলে প্রথমে জেলাকে একটু টাইট করি, তারপরে কলকাতার 50টি জায়গায় 10,000 হলে কত লাগবে? বাস এরা আসবে, কলকাতায় বসে চিড়ে গুড় পানি বাতাসা মুড়ি খাবে। এই তো উনি তো নিজে বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ফোন এসেছিল, মানে তিনি খুব খুশি, আর খুব খুশি যেটা হয়েছে প্রোগ্রামটা, এবং বলেছেন আমি এখানে বিধানসভাতে এই করব সেই করব। এবং তারপরে সিদ্দিকুল্লাহ চৌধুরী ওই কথাটা বলেছিলেন যে ওই দিনই যানজট প্রচুর তৈরি হয়েছিল, আবার হুঁশিয়ারি দিয়েছিলেন যে কলকাতায় আবার আসবো, তবে তার আগে জেলাগুলিকে মানে জেলাকে একটু টাইট দিয়ে দিই, তারপর কলকাতাতে আসবো, 50টা জায়গাতে বসে পড়ব। তো আপনার দপ্তর থেকে ফোন গেছিল ওই রকম কলকাতা পুরো জ্যাম করে যেটা হয়েছিল তাতে সন্তোষ প্রকাশ করে আপনার দপ্তর থেকে ফোন গেছিল। তারপরে প্রকাশ্যে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছিলেন যে আগে জেলাকে টাইট দিয়ে দিই। তারপরে আপনি কি করেছিলেন? প্রথমত আপনি তো ফোন করেছিলেন, এখন বলছেন যে এখানে কেন? আপনি নিজে ফোন করে, মানে আপনার দপ্তর থেকে ফোন গেছিল বলে সিদ্দিকুল্লাহ চৌধুরী নিজে বলেছেন আপনার দপ্তর থেকে ফোন গেছিল, তার মানে আপনি খুশি, আপনি চেয়েছিলেন সেটা যে এখানে হোক।
আর সিদ্দিকুল্লাহ চৌধুরী ওখানে বলেছিলেন যে আগে জেলাকে টাইট দিই, সেই টাইট দেওয়ার কাজটাই তো হয়েছিল ওই জেলাতেও। তো টাইট দিতে গিয়ে ওই রকম একেবারে এমন টাইট হয়েছে যে ঘর বাড়ি সব জ্বালিয়ে দেওয়া হয়েছে, লুটপাট করে নেওয়া হয়েছে। আজকে সাইড কাটছেন, সরে পড়ছেন, এখানে কেন? কেন দিল্লিতে যাবেন না? তো আপনি প্রথমেই কেন বলেননি যে এখানে কোনো প্রোগ্রাম হবে না? কেন সিদ্দিকুল্লাহকেও বারণ করেননি যে দিল্লিতে গিয়ে করুন, এখানে করবেন না? তাহলে সিদ্দিকুল্লাহকে উৎসাহ দেবেন, সিদ্দিকুল্লাহ হুঁশিয়ারি দেবেন, সিদ্দিকুল্লাহ আলাদা করে উস্কানি দিয়ে গোটা রাজ্যে এই প্রোগ্রামকে কন্টিনিউ করার জন্য বলবেন, সেই মতো করে প্রোগ্রাম চালু হবে, তারপরে আগুন জ্বলবে, সংখ্যাগুরু সম্প্রদায়ের লোকেদেরকে ধরে ধরে কেটে ফেলা হবে, লুটপাট হবে, জেলা ছাড়া করা হবে। যখন চারিদিকে খবর হয়ে গেছে, এনকোয়ারি রিপোর্ট হয়েছে, সেন্ট্রাল এজেন্সি বা বিভিন্ন সংস্থা এসে দেখেছে, খতিয়ে দেখেছে, এখন ড্রামা করছেন? কেন এসব করছেন? চিৎকার করছেন? এসব করলে আমি সব থেকে বড় শত্রু হয়ে যাব? পারেন বটে, আপনি সত্যি পারেন বটে, নাটকটা করতে পারেন বটে, আপনাকে অস্কার দেওয়া উচিত। মানে সিনেমা অভিনয়ের জন্য আপনাকে অস্কার দেওয়া উচিত। মুখ্যমন্ত্রী হিসেবে আপনার কোনো পুরস্কার একেবারেই মানে প্রাপ্য না, জিরো। মাইনাস কিছু থাকলে দেওয়া উচিত, কারণ আপনি রাজ্যটাকে মাইনাসে নিয়ে গেছেন। কিন্তু অভিনয় ড্রামাবাজি যেটা করে থাকেন তার জন্য অস্কার দেওয়া উচিত আপনাকে। আর মুসলিমরা ওই যা বলছেন তাই শুনছেন। সুপ্রিম কোর্টে নাকি স্টে আছে, কোথায় স্টে আছে? যে এই যে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে স্টে আছে? সুপ্রিম কোর্টে স্টে আছে? দেখুন না, গুজরাটে অ্যাকশন নেওয়া শুরু হয়ে গেছে। মানে অ্যাকশন নেওয়া এই অর্থে শুরু হয়েছে, ভুয়ো সব কাগজপত্র দেখিয়ে ওয়াকাফ প্রপার্টি দখল করে রাখা হয়েছিল। গুজরাটে স্টে মানে অ্যাকশন নেওয়া শুরু হয়েছে, দেখুন খোঁজ নিয়ে। কোথায় স্টে রয়েছে? একটা হিয়ারিং পর্ব রয়েছে, সেটাও তো আবার এখন পিছিয়ে গেছে, সম্ভবত মানে 15 তারিখে হবে, এরকম একটা ডেট রয়েছে। মানে স্টে কোথায় রয়েছে? হিয়ারিং চলবে, মামলা হয়েছে, হিয়ারিং হবে, স্টে কোথায় হয়েছে? আর আপনি সব রুখে দিয়েছেন। কি রুখে দিয়েছেন আপনি? আপনি সিএ রুখে দিয়েছেন। সিএ তো আপনি বলেছেন ক্যা ছি করতে দেবো না, রুখতে পেরেছেন আপনি? আইন হয়ে যাওয়ার পরে রুখতে পেরেছেন? এনআরসি তো এখন প্রসেসে আছে। এনপিআর, আবার এনপিআর বলেছেন, এনপিআর তো ফের হচ্ছে, কোথায় কি করতে পেরেছেন? সব ভুলভাল কথা, শুধু উস্কাবেন, রাস্তায় নামাবেন, নিজের ফায়দা লুটবেন, আর যাদের যা ক্ষতি হবার হবে তারপর আপনি আবার গিয়ে ড্রামা করবেন। যান, দিল্লিতে চলে যান। মানুষের দিনের পর দিন ক্ষতি হচ্ছে, মানুষ নিঃস্ব হচ্ছেন, স্বজন হারা হচ্ছেন, আর উনি শুধু ড্যাং করবেন, আর ওই মানে কায়দাবাজি করবেন, আর ড্রামাবাজি করবেন। আমি জানি না বাংলার সব অংশের মানুষ কবে বুঝবেন এইসব। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরো কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।